এই হট দিয়ে কিন্তু কয়েক ধরনের প্রশ্ন হবে, কয়েক ভাবে, এবং হট দিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন হবে। দেখেন, প্রথম প্রশ্নটা হচ্ছে হট প্লাস বি ভার্ব। হট প্লাস বি ভার্ব, সবাই বি ভার্ব চিনেন তো? জি স্যার। কোনগুলা? am is are was are be being। হ্যাঁ, অ্যামিজার ওয়াজার বিবিং, এবং অ্যামিজার ওয়াজার ছাড়া ওই সেন্টেন্সে আর কোনো ভার্ব থাকবে না, অ্যামিজার ওয়াজার ওইটুকুই থাকবে, ঠিক আছে? তো যখন দেখবেন হটের পরে বি ভার্ব আছে এবং এর পরে একটা ব্যক্তিবাচক নাউন আছে, ব্যক্তিবাচক নাউন, আমি একটা সেন্টেন্স লিখি তাহলে বুঝতে পারবেন। কারণ আমরা বললাম হট ইজ মিস্টার রহমান, হট ইজ মিস্টার রহমান। এই যে দেখেন, হট আছে, এরপর বি ভার্ব আছে, তারপর একটা ব্যক্তিবাচক নাউন আছে। নাউনও থাকতে পারে, নাউনের পরিবর্তে প্রোনাউনও থাকতে পারে। তো যদি দেখেন যে হটের পরে এরকম একটা ব্যক্তিবাচক নাউন বা প্রোনাউন আছে, তাহলে বুঝতে হবে যে এই যে মানুষটা, এই যে নাউনটা, ব্যক্তিবাচক নাউন বা প্রোনাউনটা, এর পেশা জানতে চাওয়া হয়েছে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? হোয়াট ইজ মিস্টার রহমান, এর অর্থ হচ্ছে মিস্টার রহমান কি করেন, অর্থাৎ মিস্টার রহমানের পেশা কি। তাহলে আমরা অ্যান্সারটা কি করবো, আগে এই ব্যক্তিবাচক নাউন বা প্রোনাউনটা নেবেন, মিস্টার রহমান, তারপরে বিভার্বটা নেবেন, এরপরে এই মানুষটার যে পেশা সেই পেশাটা নেবেন। এ ফার্মার হলে নেবেন এ ফার্মার, তারপরে হচ্ছে যদি টিচার হয় তাহলে নেবেন টিচার, পাইলট হলে পাইলট, ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার, মানে যা হবে তাই। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এইবার আসেন নেক্সট, এটা এক নাম্বার হটের একটা ব্যবহার। এরপরে হচ্ছে হটের পরে বিভার্ব থাকবে, হট প্লাস বিভার্ব, এরপরে বস্তুবাচক নাউন থাকবে, বস্তুবাচক নাউন। দেখেন, হটের পরে বিভার্ব থাকবে এবং তারপরে কি থাকবে, একটা বস্তুবাচক নাউন থাকবে। ধরেন আপনাদেরকে বলা হলো যে হট ইজ দি মেইন প্রবলেম ইন বাংলাদেশ। হোয়াট ইজ দ্য মেইন প্রবলেম ইন বাংলাদেশ। তাহলে আগের সেন্টেন্সটা এই সেন্টেন্সের মধ্যে পার্থক্য দেখেন। আগেরটাও হটের পর বিভার্ব ছিল, এখনো হটের পর বিভার্ব আছে। আগেরটা এই জায়গাতে ব্যক্তিবাচক নাউন ছিল, এখন হয়ে গেছে কি বস্তুবাচক নাউন। বুঝেছেন? জি স্যার। আচ্ছা, এই অ্যান্সারটাকে আপনারা দুই ভাবে লিখতে পারবেন। নাম্বার ওয়ান, এই জায়গাতে লিখতে পারবেন এবং অ্যান্সারটা একটা বস্তুবাচক নাউনই অ্যান্সার হবে, একটা বস্তুবাচক নাউনই অ্যান্সারটা হবে। অ্যান্সারটা এই ঠিক হটের জায়গাতে লিখতে পারবেন। আমি একটু লিখি, ধরেন আপনি এমনি কমন সেন্স থেকে বলেন বাংলাদেশের প্রধান সমস্যা কি? বেকারত্ব। বেকারত্ব। ইংরেজি কি? আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট ইজ দ্য মেইন প্রবলেম ইন বাংলাদেশ। ব্যাস, এই যে হয়ে গেল। এভাবে লিখতে পারবেন। আবার যদি মনে করেন ওই বিভার্বের পর থেকে যে নাউনটা আছে এই পুরোটা নিয়ে নেবেন, নেওয়ার পরে বিভার্বটা নেবেন, বিভার্বটা নেওয়ার পরে এবার আপনার অ্যান্সার যেটা, সেই অ্যান্সারটা এই জায়গায় লিখবেন, আনএমপ্লয়মেন্ট। ব্যাস, অর্থাৎ আপনি বলতে পারবেন আনএমপ্লয়মেন্ট ইজ দ্য মেইন প্রবলেম ইন বাংলাদেশ, অথবা দি মেইন প্রবলেম ইন বাংলাদেশ ইজ আনএমপ্লয়মেন্ট। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে এই দুটা ছিল হটের পরে বিভার্ব থাকবে। এবার আসেন, এবার হটের পরে আর বিভার্ব থাকবে না, হটের পরে সাহায্যকারী ভার্ব থাকবে, হট প্লাস অক্সিলারি ভার্ব থাকবে। যদি হটের পরে অক্সিলারি ভার্ব থাকে তাহলে আগে আমরা হুয়েন, হোয়ার, হোয়ারের ক্ষেত্রে যেভাবে অ্যান্সার করছিলাম এখনো সেইভাবে অ্যান্সার হবে। আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। যদি বলা হয় হোয়াট ডিড মিস্টার রহমান লার্ন অ্যাট নাইট। হোয়াট ডিড মিস্টার রহমান লার্ন অ্যাট নাইট, মিস্টার রহমান রাতে কি শেখে। আমাদের প্রশ্নটা ঠিক আগের মতো, হোয়েন, হোয়ার, হোয়াই যেভাবে সাজাছিলেন এখনো ওইভাবেই সাজাবেন। ডিড ছিল এই জন্য এটাকে আমরা লার্ন করে দেবো, লার্নড।
এরপরে যেটা করবেন, আমরা হোয়েন হোয়ার হোয়ারের ক্ষেত্রে কি করছিলাম, সব সাজিয়ে নেওয়ার পরে একদম শেষে গিয়ে অ্যান্সারটা লিখছিলাম, রাইট? জি স্যার। বাট যখন হট দিয়ে শুরু হবে তখন অ্যান্সারটা একদম শেষে লেখা যাবে না, অ্যান্সারটা একদম মূল ভার্বের পরেই লিখতে হবে। এরপরে যদি ওই সেন্টেন্সে আরো কিছু থাকে তাহলে সেটা আরো পরে লিখতে হবে। অর্থাৎ ধরেন আমরা শিখে নিলাম যে সে রাতে হচ্ছে ইংরেজি শেখে, ওকে, তাহলে মিস্টার রহমান লার্ন ইংলিশ, মিস্টার রহমান লার্ন ইংলিশ, তারপরে অ্যাট নাইট। বুঝতে পেরেছেন কি? হ্যাঁ স্যার। আচ্ছা, ধরেন আমরা বললাম যে হোয়াট ডিড শি কুক, হোয়াট ডিড শি কুক ইন হিজ হার্ট, সরি ইন হার হার্ট। দেখেন, হোয়াট ডিড শি কুক ইন হার হার্ট, আগের মতোই সাজাবো, সবকিছু আগের মতোই ঠিক থাকবে, বাট মেইন ভার্বের পরেই অ্যান্সারটা হবে। অর্থাৎ আমরা লিখবো শি কুকড, এখানে অ্যান্সারটা দিয়ে দেবো হার মিল, হার মিল, তারপরে বাকিটুকু পরে লিখবো ইন হার হার্ট। ব্যাস, বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এইবার নেক্সট আসেন। তাহলে হট দিয়ে অলরেডি আমরা 3টা নিয়ম শিখলাম। এরপরে হচ্ছে প্রশ্নটা হট দিয়েই শুরু হবে, এরপরে একটা অক্সিলারি ভার্বও থাকবে, বাট ভিতরে কোনো জায়গাতে যদি ডু থাকে মনে রাখবেন, ভিতরে কোনো জায়গাতে ডু থাকবে। প্রশ্নটা হট দিয়ে শুরু হবে, এরপরে অক্সিলারি ভার্বই থাকবে, এবং শেষে কোনো একটা জায়গাতে কি থাকবে, ডু থাকবে। যেমন মনে করেন লেখা আছে, ওই সেন্টেন্সটা যদি আমরা লিখি যে হোয়াট ডিড শি ডু, হোয়াট ডিড শি ডু ইন হার হার্ট, ইন হার হার্ট। দেখেন হোয়াট ডিড শি ডু, এই যে ডু আছে না, জি স্যার। জি স্যার। আগের মতোই সাজাতে হবে সবকিছু, এবং আপনার অ্যান্সারটা এই ডু এর জায়গাতেই হবে। অ্যান্সারটা কোথায় হবে, এই ডু এর জায়গাতেই হবে, এবং অ্যান্সারটা হবে একটা ভার্ব। অ্যান্সারটা কি হবে, একটা ভার্ব হবে আপনার অ্যান্সার। আর আগের নিয়মে ভার্ব না, বস্তুবাচক অবজেক্ট হবে, বস্তুবাচক অবজেক্ট। এই যে এই নিয়মটাতে বস্তুবাচক অবজেক্ট হবে আপনার মানে অ্যান্সারটা। আর যদি ভিতরের কোনো জায়গায় ডু থাকে তাহলে এই ডু এর জায়গাতে ভার্ব হবে হচ্ছে আপনার অ্যান্সার। বুঝতে পেরেছেন? যেমন আপনি বলতে পারেন যে কি করছিল, এই যে শি কুকড, এই যে ডু এর জায়গাতে আমরা লিখবো কুক, আর এখানে যদি ডিড ছিল এই জন্য বলে দেবো কুকড। তারপরে হচ্ছে ইন হার হার্ট। বুঝতে পেরেছেন? আচ্ছা, এইবার আসেন, আরেকটা জিনিস থাকবে হট দিয়ে, সেটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন, এরকম লেখা থাকে, হোয়াট ডু ইউ মিন, অথবা আন্ডারস্ট্যান্ড থাকে, আন্ডারস্ট্যান্ড থাকে না এরকম, হোয়াট ডু ইউ মিন বা হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তারপর লেখা থাকে বাই, তারপর একটা শব্দ দেওয়া থাকে। বুঝছেন? জি। আচ্ছা, যা ধরেন আমরা একটা প্রশ্ন করলাম যে হোয়াট ডু ইউ মিন বাই হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস, অর্থাৎ এর মানে হচ্ছে হিউম্যান রাইটস মানে কি, বা হিউম্যান রাইটস বলতে আপনি কি বোঝেন, বুঝছেন? তাহলে এখন আপনাকে যেটা করতে হবে, এই যে এর পরে, সরি, এই বাইয়ের পরে যেটা থাকবে সেই শব্দটা লিখবেন। আমরা লিখবেন হিউম্যান রাইট, হিউম্যান রাইট। এরপরে এখানে যাই থাকুক, মিন থাকুক অথবা আন্ডারস্ট্যান্ড থাকুক, যেটাই থাকুক আপনি লিখবেন মিনস। কি লিখবেন? মিনস। হ্যাঁ, ওইখানে আন্ডারস্ট্যান্ড থাকলেও মিনস লিখবেন, মিন থাকলে তো মিনসই লিখবেন। এরপরে এইটার যেটা মানে, এই যে হিউম্যান রাইট মানে কি, সেই মানেটা জায়গায় লিখে দিবেন। আমরা বলতে পারি হিউম্যান রাইট মিনস বেসিক নিডস, নাকি? বেসিক নিডস মানে এই হিউম্যান রাইটস মানে হচ্ছে মৌলিক অধিকার। মানে এইটার মানে সেটা কি হবে না হবে সেটা তো আপনি প্যাসেজের মধ্যে গিয়ে পাবেন। এবার হোয়াট দিয়ে শেষ নিয়ম বলি, সেটা হচ্ছে এই কথাটা লেখা থাকবে, হোয়াট হ্যাপেন্ড, হোয়াট হ্যাপেন্ড, এরপরে একটা স্থান, দেখেন স্থান অথবা সময় দেওয়া থাকবে। হোয়াট হ্যাপেন্ড লেখা থাকবে, এরপরে একটা স্থান থাকবে, একটা অথবা সময় থাকবে। এই ক্ষেত্রে আপনার এই পোস্টের সাথে কোনো সম্পর্ক নাই। আপনার সম্পর্কটা হচ্ছে এই যে এখানে একটা প্রিপজিশন মানে ইনের পর একটা স্থান অথবা একটা সময় থাকবে। আপনার কাজ হবে ওই স্থানে
অথবা ওই সময়ে কি ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা হুবহু কপি করে নিয়ে আসবেন। বুঝতে পেরেছেন কি? জি স্যার। ধরেন আমরা এমনি কমন সেন্স থেকে বলি, সেটা হচ্ছে হোয়াট হ্যাপেন্ড ইন 1971, মানে কি 1971 সালে কি ঘটেছিল। বুঝতে পেরেছেন? তাহলে আমরা ওই সময় যে ঘটনা ঘটছিল সেটা আমরা লিখবো। আমরা বলতে পারি যে বাংলাদেশ became independent in 1971। এবং এই যে ঘটনাটা পুরোটা আমরা কিন্তু কোথা থেকে পাবো? একদম প্যাসেজের মধ্যেই পাবো। প্যাসেজ থেকে হুবহু লাইনটা কপি করতে হবে। আচ্ছা, এবার হাউ দিয়ে আরো কিছু প্রশ্ন হয়, সেটা আপনারা যদিও পারেন তারপরে একটু বলে দিই। এটা হচ্ছে হাউ ম্যানি দিয়ে প্রশ্ন হয় না? হ্যাঁ স্যার। হাউ ম্যানি দিয়ে হয়, জি স্যার। হাউ মাচ দিয়ে হয়, তারপরে হয় হচ্ছে হাউ ফার দিয়ে হয়, তারপরে হাউ লং দিয়ে হয়, তারপর হচ্ছে হাউ ওয়াইড দিয়ে হয়, তারপর হচ্ছে হাউ ওল্ড দিয়ে হয়, হাউ ওল্ড। তারপর এই মোটামুটি এইগুলাই পারবেন। হাউ ম্যানি দিয়ে যখন শুরু হবে তখন আপনার উত্তর হবে একটা সংখ্যা, মনে থাকবে? যখনই জি স্যার। হাউ দিয়ে প্রশ্ন হবে আপনার উত্তর একটা সংখ্যা হবে। আর যখন হাউ মাস দিয়ে প্রশ্ন হবে তখন আপনার অ্যান্সারটা হবে একটা পরিমাণ অথবা পরিমাপ। এর কোনো সংখ্যা হবে না, আনকাউন্টেবল নাউন। আর হাউ ফার দিয়ে যখন প্রশ্ন শুরু হবে তখন আপনার অ্যান্সারটা হবে স্থানের দূরত্ব কতটুকু, কত কিলোমিটার স্থানের দূরত্ব। হাউ লং দিয়ে শুরু হলে এটার উত্তর হবে সময়ের ব্যবধান কতটুকু সময়ের ব্যবধান। হাউ ওয়াইড দিয়ে শুরু হলে প্রস্থ কতটুকু এটা। আর হাউ ওল্ড দিয়ে শুরু হলে বয়স। আর একটা হচ্ছে হাউ প্রাইস দিয়ে শুরু হলে এটা হচ্ছে কি মূল্য। বুঝতে পেরেছেন? ধরেন এখানে লেখা থাকে এরকম, হাউ মেনি, আমি বললাম পিপুল, হাউ মেনি পিপুল ওয়ার কিল্ড ইন দ্য স্ট্রাইক বা মুভমেন্ট স্ট্রাইক। তাহলে আপনার কাছে জানতে চাওয়া হয়েছে কি হাউ মেনি পিপল, কতগুলা মানুষ নাকি? জি স্যার। ব্যাস, তাহলে এই হাউ মেনিটা বাদ দিবেন, বাদ দিয়ে এখানে একটা সংখ্যা লিখে দিবেন কতজন। আপনি বলতে পারেন যে 3 পিপল বা কতজন দিবেন, কারণ আপনি বললেন 4 or 5 পিপল ওয়ার কিল্ড ইন দ্য স্ট্রাইক। ব্যাস শেষ। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপর ধরেন এরকম প্রশ্ন আসতে পারে যে হাউ মেনি পেন, দেখেন হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দি ক্লাস। হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য ক্লাস। তাহলে এখন আপনি কি করবেন? কিন্তু সাবজেক্ট আছে, মানে এই সেন্টেন্সে সাবজেক্ট ছিল না, এই জন্য লেখেন দেয়ার আর কতজন, কারণ আপনি বললেন 30 স্টুডেন্টস, তারপরে হচ্ছে ইন দি ক্লাস। কি বুঝেছেন কিনা? জি স্যার। এগুলা কি প্রত্যেকটা উদাহরণ দেওয়া লাগবে, না দিলেও পারবেন? না দিলেও পারবো। হ্যাঁ, এগুলা পারবেন। ওকে, তাহলে হাউ দিয়ে এই ধরনের প্রশ্নগুলো হয়। এইবার আসেন, এই হোম মানে হচ্ছে কাকে, হোম মানে কি কাকে, হ্যাঁ হোম মানে কাকে। এটার উত্তর হবে ব্যক্তিবাচক অবজেক্ট। কি হবে? ব্যক্তিবাচক অবজেক্ট হচ্ছে আপনার অ্যান্সার হবে। যেমন দেখেন, যদি প্রশ্ন করা হয় যে হোম ডিড দ্য পুলিশ কিল ইন রংপুর। পুলিশ রংপুরে কাকে হত্যা করেছিল? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে দি পুলিশ, এটা হবে কিল্ড।
আর ব্যক্তিবাচক অবজেক্টটা ভার্বের পরে বসে, বুঝছেন নি? ব্যক্তিবাচক অবজেক্ট সবসময় কার পরে বসে? ভার্বের পরে। তাহলে আপনি বলবেন কি? আবু সাইদ। আবু সাইদ, অর্থাৎ দ্য পুলিশ কিল্ড আবু সাইদ ইন রংপুর। বুঝেছেন? হ্যাঁ স্যার। প্রশ্নটা ছিল পুলিশ রংপুরে কাকে হত্যা করেছিল। আপনার উত্তরটা হবে কি? পুলিশ কিল্ড আবু সাইদ ইন রংপুর। বুঝেছেন? জি স্যার। আচ্ছা, এবার আসেন হুইচ। এই হুইচ মানে হচ্ছে কোন নাউনটি, কোন এনটি মানে কোন নাউনটি। বুঝতে পেরেছেন? প্রশ্নটা দেখেন, বুঝতে পারবেন। যদি বলি হুইচ ম্যাঙ্গো, হুইচ ম্যাঙ্গো ডিড হি ওয়ান্ট টু বাই, হুইচ ম্যাঙ্গো ডিড হি ওয়ান্ট টু বাই। একটা জিনিস শোনেন, তাহলে কি হলো, আপনি কিভাবে করবেন? এই হুইচ দিয়ে যখন প্রশ্ন হবে তখন আপনার অ্যান্সারটা হবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। কি হবে? অ্যাডজেক্টিভ প্লাস নাউন অ্যান্সার হবে। আপনার হাউ দিয়ে প্রশ্ন হলে শুধু অ্যাডজেক্টিভ হয় অ্যান্সার, আর হুইচ দিয়ে প্রশ্ন হলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন অ্যান্সার হবে। অর্থাৎ এটা হবে এরকম যে হি ওয়ান্টেড টু বাই, তারপরে বলবেন কেমন, এই যে কোন নামটি, বলবেন এ রাইপ মানে পাকা, তারপরে হচ্ছে ওইখানে যে নাউনটা থাকবে হুইচের পরে ওইটা নেবেন, রাইপ ম্যাঙ্গো। দেখেন তো বুঝছেন কিনা? হি ওয়ান্টেড টু বাই এ রাইপ ম্যাঙ্গো। আপনার অ্যান্সারটা কি দাঁড়ালো? এই যে অ্যাডজেক্টিভ হইলো আর হচ্ছে নাউন হইলো। বুঝছেন কিনা? এটা কি বুঝছেন কিনা? আপনার যখন প্রশ্নটা হুইচ দিয়ে হবে তখন অ্যান্সার কিন্তু অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে, আর যখন হাউ দিয়ে প্রশ্ন হবে, হাউ মানে কেমন, হাউ মানে কেমন, এই হাউ দিয়ে যখন প্রশ্ন হবে তখন শুধু অ্যাডজেক্টিভ অ্যান্সার হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আর এই হুজ মানে হচ্ছে কার এনটি মানে কার নাউনটি, কার নাউনটি। ধরেন আপনি যদি বলেন হুজ, হুজ হাউস, হুজ হাউস ডিড হি ওয়ান্ট টু বাই, সে কার বাড়িটি কিনতে চেয়েছিল। তাহলে মনে রাখবেন যখন হুজ দিয়ে প্রশ্ন হবে তখন আপনার অ্যান্সারটা হবে পসেসিভ প্লাস নাউন, পসেসিভ প্লাস নাউন। মনে থাকবে? অর্থাৎ এটার অ্যান্সার হবে হচ্ছে হি ওয়ান্টেড টু বাই। এই একটা পসেসিভ দিবেন, এই পসেসিভটা কোথায় পাবেন? প্যাসেজের মধ্যে। আপনি বলতে পারেন যে হি ওয়ান্টেড টু বাই রহিমস হাউস, রহিমস হাউস। এই যে পসেসিভ প্লাস নাউন অ্যান্সার। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, ডিসেম্বরে হতে যাচ্ছে আপনাদের বার্ষিক পরীক্ষা, অর্থাৎ বার্ষিক পরীক্ষার সময় আছে আর মাত্র 2 মাস। এই 2 মাসের মধ্যে আপনি ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে পুরো 200 মার্কের কমপ্লিট প্রিপারেশনটা কিভাবে নেবেন? 1 বছরের কোর্স মাত্র 2 মাসে কিভাবে প্রিপারেশনটা নেবেন, এটা নিয়েই অনেকেই বিশাল টেনশন রয়েছেন। তো আপনাদের এই টেনশন কমাতে আমি আপনাদের জন্য আজকে এক মহা সুসংবাদ নিয়ে এসেছি। এই ব্যাচে বেশ কিছু ইউনিক ব্যাপার স্যাপার থাকবে। ইউনিক ব্যাপার স্যাপারটা বলি, সেটা হচ্ছে এই কোর্সে যারা ভর্তি হবেন তারা 4 মাসের একটি ফুল কোর্সের সম্পূর্ণ রেকর্ড ক্লাসগুলো পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ফ্রিতে। এছাড়া আপনাদের প্রত্যেকটা টপিকের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের যতগুলো টপিক রয়েছে প্রত্যেকটা টপিকের হ্যান্ড নোটের পিডিএফ ফাইলগুলো পেয়ে যাবেন। এখানে কিন্তু শেষ না, এরপরে রয়েছে আপনাদের জন্য বিশাল একটি সুযোগ। সুযোগটি হচ্ছে আপনাদের প্রতি সপ্তাহে 3টা করে লাইভ ক্লাস থাকবে। লাইভ ক্লাস হবে গুগল মিটের মাধ্যমে। গুগল মিটে ক্লাস করা কিন্তু খুবই সহজ, এখানে আইডি বা পাসওয়ার্ডের কোনো ঝামেলা নেই। আপনাদেরকে একটি ক্লাসের লিঙ্ক দেওয়া হবে, আপনি ওই যে ক্লাস টাইমে শুধুমাত্র ওই লিঙ্কে ক্লিক করলেই আপনি সরাসরি ক্লাসে জয়েন করতে পারবেন। অর্থাৎ ক্লাসের মধ্যেই আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন এবং আপনি কোনটা বুঝেছেন কোনটা বোঝেননি, কি আপনার সমস্যা রয়েছে, সমস্ত সমস্যাগুলো নিয়ে আমার সাথে সরাসরি কথা বলে সেগুলোর সমাধান করে নিতে পারবেন। অর্থাৎ মাত্র 2 মাসের মধ্যেই কিন্তু আপনি ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কেরই কমপ্লিট প্রিপারেশন নিতে পারবেন। মজার ব্যাপার হচ্ছে এই কোর্সের কোর্স ফি কিন্তু বাড়েনি।
আপনাদের রেকর্ড ক্লাসের সাথে সাথে লাইভ ক্লাস সংযোজন করা হয়েছে, কিন্তু কোর্স ফি বাড়েনি। কোর্স ফি কিন্তু সেই 1500 টাকায় আছে। অর্থাৎ মাত্র 1500 টাকার মাধ্যমে আপনি এই কোর্সটি করতে পারবেন। এই কোর্সটি শুরু হবে অক্টোবরের ফার্স্ট উইক থেকে। তো যাই হোক, আপনারা যারা নবম শ্রেণীতে পড়ছেন, আপনাদের এই 2 মাসের জন্য কমপ্লিট প্রিপারেশন যারা নিতে চান ইংরেজিতে, যাদের 1 বছরের মধ্যে ইংরেজিতে ভালো প্রিপারেশন নিতে পারেননি, মাত্র 2 মাসের মধ্যে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, মাত্র 2 মাসের মধ্যেই আপনি ইংরেজিতে একটা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবেন।